হ্যালো 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 চ্যাম্পসরা সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা খুবই ইন্টারেস্টিং ক্লাস, যে ক্লাসে কিন্তু আমরা জানবো মেঘ ও বৃষ্টি সম্পর্কে। কিন্তু ক্লাস শুরু করার আগে আমি তোমাদের সকলকে আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। সবাইকে ওয়েলকাম ওয়েলকাম আর ওয়েলকাম। তাহলে মেঘ মেঘ তো তোমরা সবাই দেখেছো, কিন্তু আজকে কিন্তু আমরা এই মেঘেদের সম্পর্কে অনেক 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 ইনফরমেশন কিন্তু জানতে চলেছি। এবার তোমরা ভাবছো ম্যাম মেঘ তো দেখেছি, মেঘ তো জানি, মেঘ কিভাবে তৈরি হয় ম্যাম আমি সেটাও জানি, মেঘ থেকে বৃষ্টি হয় সেটাও জানি, বাট এই মেঘের সম্পর্কে আর কি জানবো? মাই ডিয়ার স্টুডেন্ট, এই মেঘের সম্পর্কে কিন্তু আজকে আমরা অনেক কিছু জানবো, অনেক অজানা কিছু কিন্তু আজকে জেনে ফেলবো। কি কি জানবো তার জন্য তো আমাদের পুরো ক্লাসটা খুব মন দিয়ে করতে হবে। তো চলো আজকে যেমনটা বললাম মেঘ এবং তার পাশাপাশি শুধু আর কি শুধু মেঘেদের সম্পর্কে নয়, তার পাশাপাশি কিন্তু বৃষ্টি, মেঘ ও বৃষ্টি, এই দুটো সম্পর্কেই কিন্তু আমরা অনেক কিছু জানবো। কি কি জানবো দেখো, প্রথমেই জানবো কি আমরা মেঘেদের পরিবার সম্পর্কে। এই যে তোমার যেমন পরিবার রয়েছে, বাবা মা রয়েছে, বা ভাই বোন কাকু কাকিমা ঠাকুমা ঠাকুরদা, কতজন রয়েছে তোমার ফ্যামিলি রয়েছে, ঠিক সেরকমই কিন্তু মেঘেরও রয়েছে কি একটা ফ্যামিলি, মেঘেরও রয়েছে পরিবার। এটা কি তুমি জানতে যে মেঘেদেরও পরিবার রয়েছে? তো আজকে কিন্তু আমরা এই মেঘেদের পরিবার সম্পর্কে কিন্তু জানতে চলেছি। আর কি বৃষ্টিপাত সম্পর্কে আমরা জানবো। এই বৃষ্টিপাতের মধ্যে কি কি সম্পর্কে জানবো? এই বৃষ্টিপাতের মধ্যে আমরা পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে জানবো, আমরা তৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে জানবো, আমরা ঘূর্ণ বৃষ্টি সম্পর্কে কিন্তু জানবো। তাহলে আমরা কিন্তু এই বৃষ্টিপাতগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। এবং তোমরা তো জেনেই গেছো ইতিমধ্যে যে রিয়া ম্যামের ক্লাসে লাস্টে কিন্তু অল্প এক্সারসাইজ থাকলেও কিন্তু থাকতে হবে, এবং লাস্টে থাকবে তোমাদের জন্য কিছু এক্সারসাইজ। তাহলে চলো, টার্গেটটা তো আজকে আমাদের অনেক বড়, দেখা যাক যে আমরা ফুলফিল করতে পারি কি পারি না। তোমরা যদি কোঅপারেট করো তাহলে আমার বিশ্বাস অবশ্যই পারবো, কোনো ব্যাপারই না কমপ্লিট করা। তো সবাই একদম রেডি হয়ে যাও, আমরা কিন্তু এখন শুরু করব। এইবার যখনই আমি বলেছি যে আজকে আমরা মেঘ সম্পর্কে জানবো, তখন কিন্তু তোমার মাথাতেও মেঘ এইরকম একটা ভাবনা এসেছিল, ঠিক যেমন এই কার্টুন ফেস বাচ্চাটার মতন, রাইট? তাহলে মেঘ মেঘ তো আমরা সবাই জানি, সবাই চিনি। তাহলে এই যে ভাবছে, দেখতে পাচ্ছ ওর মাথায় কিন্তু বাবলস এর মতন করে আসছে, মেঘ কি? চলো এই মেঘ কি সেটা কিন্তু আমরা জেনে নেব। এইটা মনে করো জলভাগ, ওকে, জলভাগ। এবার এই জলভাগে কি হচ্ছে, সূর্যের আলো পড়ছে, এটা একটা ছোট্ট সূর্য। আচ্ছা, সূর্যটাকে আর একটু দূরে দিয়ে দিই, এখানে দিয়ে দিই, ওকে। এই হলো আমাদের সূর্যি মামা, ওকে, কিউট সূর্যি মামা। লিখে দিই ব্র্যাকেটে সার্কেলের মধ্যে যে এটা হচ্ছে সান। এই সূর্যের আলো পড়ছে জলভাগের ওপর, কি পড়ছে? সূর্যের আলো পড়ছে। সূর্যের আলোকে নিয়ে আসি আমরা, এই যে সূর্যের আলো পড়ছে, এর ফলে কি হচ্ছে জানো? এই জলভাগের জলটা কি হচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে, উষ্ণ হয়ে যাচ্ছে।
এইবার তোমরা নিশ্চয়ই বাড়িতে মা বাবা বা ফ্যামিলি মেম্বারদেরকে দেখেছো যে চা করে, ঠিক আছে, বা গেস্ট আসলে বিশেষ করে চা করে। তাহলে যখন চা করা হচ্ছে তখন কি হচ্ছে, জলটা কিন্তু কিছুক্ষণ হিট পাওয়ার পরেই সেটা কিন্তু ফুটতে শুরু করে, তাই না? নিশ্চয়ই তোমরা দেখেছো। তাই সেরকমই সূর্যের আলো যখন পড়ছে তখন জলটা গরম হয়ে যাচ্ছে। এবার গরম যখনই হচ্ছে তখনই কিন্তু কি হচ্ছে, যে এখানে কিন্তু ওই বাষ্পের মতন করে ওপরের দিকে কিন্তু উঠে যাচ্ছে। কি হচ্ছে, বাষ্পের মতন করে ওপরের দিকে উঠে যাচ্ছে। এবার ওপরে উঠে গেল, উপরে উঠে যাচ্ছে। এবার ওপরে উঠে গিয়ে তারা কিন্তু শীতল বায়ুর সংস্পর্শে চলে আসছে। কোন বায়ুর সংস্পর্শে আসছে? শীতল বায়ু। তাহলে এই যে উষ্ণ, এটা গরম হলো, বায়ুটা উষ্ণ হলো, উষ্ণ হলেই বায়ু কি হয়, আমি তোমাদের বারবার বলেছি যে বায়ু যখনই কিন্তু উষ্ণ হয়ে যায় সেটা হালকা হয়, হালকা হয়ে প্রসারিত হয়, দিয়ে কিন্তু ওপরের দিকে উঠে যায়। তাহলে এখানে বায়ু উষ্ণ হলো, উষ্ণ হয়ে ওপরের দিকে উঠে গেল। এইবার ওপরে রয়েছে শীতল বায়ু, সেই শীতল বায়ুর সংস্পর্শে এলো। এবার তখন এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা কি হচ্ছে, ঘনীভূত হয়ে যাচ্ছে। ঘনীভূত হয়ে কি হচ্ছে, সেটা কিন্তু আরো ঘনীভূত হওয়ার পর আরো যে ধূলিকণা বাতাসের সঙ্গে ভেসে বেড়ায়, ধূলিকণা বায়ুকণা, এইগুলোর সঙ্গে মিশে তৈরি হয়ে যাচ্ছে কিন্তু একটা মেঘ। এবং এই মেঘ যখন আর ধরে রাখতে পারে না তখন সেটা কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টি রূপে কিন্তু নেমে আসে। তাহলে মেঘ সম্পর্কে বেসিক্যালি আমরা জানছি। তাহলে সূর্যের আলোতে কি হচ্ছে, নদী নালা পুকুর জলাশয় ইত্যাদির জল উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হয়ে কি হচ্ছে, সেটা ওপরের দিকে উঠে যাচ্ছে, উষ্ণ হালকা ও প্রসারিত হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, ওপরে গিয়ে ঘনীভূত হচ্ছে। তাহলে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা তখন কিন্তু ঘনীভূত হয়ে এবং আরো ধূলিকণা জলকণা বায়ুকণা ইত্যাদির সঙ্গে মিশে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কি, আমাদের মেঘ। এবং যে মেঘ থেকে কিন্তু পরে কি হবে, যে মেঘ থেকে পরে হবে বৃষ্টি, যে মেঘ থেকে পরে কি হবে, বৃষ্টি, তাই না? তাহলে এইবার বলো, মেঘ সবার কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না? এইবার মেঘ কি সেটা বোঝা গেছে তো? সবাই আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে মেঘ সবার কাছে একদম ডান 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 কিনা। মেঘ কি সেটা জেনে নেওয়ার পরেই তো পরিবার সম্পর্কে জানবো। তাহলে চলো এইবার আমরা জানবো মেঘেদের ফ্যামিলি, মেঘেদের পরিবার সম্পর্কে। আচ্ছা, এইবার এইখানে দেখো আমি কিন্তু আরেকটা ইমেজ তোমাদের জন্য রেখেছি ভালো করে বোঝার জন্য। দেখো এই যে ওয়াটার ভেপার, যেটা বললাম যে যেরকম চা করার সময় দেখবে জলটা উষ্ণ হয়ে বাষ্পের মতন করে কিন্তু উপরের দিকে উঠে যায়, দেখেছো নিশ্চয়ই তোমরা। তাহলে এইখান থেকেও দেখো এই যে কি হচ্ছে, সূর্য, ঠিক আছে, সূর্যের আলো, এই যে জলরাশি এখান থেকে কিন্তু এই যে ওপরের দিকে উঠে যাচ্ছে। ওপরের দিকে উঠে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কি ফর্ম হয়েছে, আর ঘনীভূত টনীভূত হয়ে কিন্তু এই যে মেঘ, ক্লাউডস ফর্ম হয়েছে, রাইট? এই যে রয়েছে আমাদের সূর্যি মামা, সূর্যি মামাকেও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দিয়ে সেটা দেখো পরে আরো কি হয়েছে, ঘনীভূত হয়ে গেছে, আরো ঘনীভূত হয়ে দেখছো এই যে এটা একদম কালো ঘন কালো মেঘ তৈরি হয়েছে। এইবার এই ঘন কালো মেঘ থেকে কিন্তু পরে কি হচ্ছে দেখো, এই ঘন কালো মেঘ থেকে কিন্তু পরে এই যে রেইন কিন্তু হয়েছে, এই যে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। ডান? তাহলে এই ছবিটা এখানে রইলো তোমাদের জন্য যাতে তোমাদের কনসেপ্টটা আরো কিন্তু ভালোভাবে ক্লিয়ার থাকে। ওকে ডান? তাহলে সবার কাছে এইটুকু ক্লিয়ার। এইবার যেটা বলছিলাম যে মেঘেদের পরিবার সম্পর্কে জানবো। তো মেঘেদের পরিবার সম্পর্কে যেমন তোমাদের থাকে একটা ফ্যামিলি ফটো, ফ্যামিলি পিকচার থাকে যেখানে পরিবারের সবাই মিলে থাকো, তাই না? ঠিক সেরকমই এটা হচ্ছে আমাদের মেঘেদের ফ্যামিলি পিকচার, মেঘেদের পরিবারের সবাই এখানে কিন্তু রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ যে মেঘকে তুমি শুধু একরকম ভাবে চেনো, সেই মেঘের কিন্তু এখানে নানান রকম ছবি রয়েছে।
এই মেঘেদের রয়েছে নানান রকম কিন্তু ভাগ, দেখতে পাচ্ছ এই যে এইটা একরকম মেঘ, এইটা একরকম মেঘ, আবার এইটা 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 এইটা, এই যে নানান রকম মেঘ তুমি এখানে দেখতে পাচ্ছ। তাহলে এইটাই কিন্তু মেঘেদের পরিবারের বলতে পারো ফ্যামিলি পিকচার। এইবার এই প্রত্যেকটা মেঘ সম্পর্কে চলো আমরা একটু ডিটেলসে জানবো। এইবার এই মেঘেদের পরিবার সম্পর্কে জানার আগে আমরা কি করেছি, এটাকে ভাগ করে নিয়েছি নানানভাবে। কিভাবে ভাগ করেছি, বেশি উচ্চতার মেঘ যেগুলো বেশি উঁচুতে থাকে, মাঝারি উচ্চতার মেঘ, তারপর নিম্ন উচ্চতার মেঘ, উল্লম্ব মেঘ, এই রকম কিন্তু বেশ কিছু ভাগে আমরা ভাগ করে নিয়েছি। তাহলে একদম উঁচুতে যে মেঘগুলো দেখা যায়, মাঝারি হাইটে যেগুলো দেখা যায়, নিচুতে যে মেঘগুলো দেখা যায়, বা উল্লম্ব এইরকম ভাবে যে মেঘগুলো দেখা যায়, সেই রকম কিন্তু আমরা নানান ভাগে ভাগ করে নিয়েছি। একদম প্রথমে আমরা জানছি কি বেশি উচ্চতার মেঘ সম্পর্কে। এই বেশি উচ্চতার মেঘ, তাহলে এই বেশি উচ্চতার মেঘগুলো কিন্তু এদের মানে মিনিমাম হাইট যেটা হয়, নিম্নতম উচ্চতা 20,000 ফুট, মানে 20,000 ফুটের ওপরে কিন্তু আমরা এই মেঘগুলোকে দেখতে পাই। এবার প্রথমেই কে রয়েছে, সিরাস। প্রথমেই কে রয়েছে, সিরাস মেঘ। এই মেঘটা কেমন, তাহলে মেঘের কিন্তু এইবার নানান রকম ফিচার সম্পর্কে আমরা জানবো। এই সিরাস নামের যে মেঘটা, সেটা হয় হালকা পালকের মতন দেখতে। কিসের মতন দেখতে, পালক। পালক তোমরা দেখেছো, পালক নিয়ে অনেকে খেলাও করো, বা দেখবে মেলায় একরকম পালক কিনতে পাওয়া যায়, সেগুলো তোমরা হয়তো কিনে আনো। তো এই যে এখানে এই ছবিটা যদি তুমি দেখো, দেখো এটা কিন্তু একটা হালকা পালকের মতন দেখতে লাগছে, তাই না? তাহলে এই যে সিরাস মেঘটা, এটা কিন্তু হালকা পালকের মতন কিন্তু দেখতে হয়, এবং অনেকটা ঘোড়ার লেজের মতনও দেখতে লাগে। ঘোড়ার লেজ তোমরা দেখেছো, এটাকে যদি তুমি এইটা তো এইভাবে আছে, এরকম না থেকে যদি তুমি এই রকম ভাবে ভাবো যে ঘোড়া, তাহলে ঘোড়ার পিছনের লেজটা কিন্তু অনেকটা এরকম দেখতে লাগে। তাহলে অর্থাৎ এই মেঘটা যে অনেকটা ঘোড়ার লেজের মতন দেখতে লাগে, সেজন্য একে মেয়ার্স টেল বলে। এইবার ভাবছো ম্যাম ঘোড়ার মতন, তাহলে মেয়ার্স টেল কেন? হর্স, মেয়ার, এগুলো তোমাদের ইংলিশ গ্রামারে আছে, রাইট? ডান। তাহলে এই যে ঘোড়ার লেজের মতন, এইবার এই হর্স, মেয়ার, এই কনসেপ্ট গুলোতে তো এখন আমরা ঢুকবো না, এগুলো তো আমরা আমাদের ইংলিশ ক্লাসে ঢুকবো। তাহলে হর্স, মেয়ার, তাহলে এই যে ঘোড়ার লেজের মতন দেখতে লাগে বলে একে কিন্তু মেয়ার্স টেলও কিন্তু বলা হয়, অর্থাৎ ঘোড়ার লেজ। কে কে জানো এই দুটোর মধ্যে কানেকশন, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো নেক্সট রইল আমাদের এই বেশি উচ্চতার মেঘের মধ্যেই কি সিরোস্ট্র্যাটাস। তাহলে প্রথমটা পড়লাম কি মাই ডিয়ার স্টুডেন্ট, সিরাস। এইবার কিন্তু সিরোস্ট্র্যাটাস, এইটা সাদা পাতলা চাদরের মতন দেখতে লাগে। তাহলে এইটা কি পাতলা চাদরের মতন দেখতে লাগে। এই মেঘ অনেক সময় চাঁদ আর সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থান করে। এখানে তুমি যদি একটু ভালো করে দেখো, দেখো এখানে কিন্তু কি দেখতে পাওয়া যাচ্ছে, সূর্য, রাইট? এই যে সূর্যের একটা আভা কিন্তু বোঝা যাচ্ছে এই পোর্শনটায়, এই পোর্শনটায় আমি একটু মার্ক করে দিলাম, একটু দেখে নাও এই পোর্শনটা, এবার খেয়াল করো। এবার আমি ইরেজ করে দিচ্ছি, এইবার দেখো। তাহলে এটা কিন্তু চাঁদ আর সূর্যের চারপাশে বলয়ের মতন থাকে। তাহলে এই যে সাইডে এই যে মেঘটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কি বলয়ের মতন কিন্তু রয়েছে। তাহলে এই মেঘের বৈশিষ্ট্য আমরা জানলাম। নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট রয়েছে সিরোকিউমুলাস। এই সিরোকিউমুলাসটা পেঁজা তুলোর মতন দেখতে লাগে। এই পেঁজা তুলোর কথা বললেই কিন্তু শরৎকালের কথা মনে পড়ে যায়। শরৎকালে কিন্তু পেঁজা তুলোর মতন কিন্তু মেঘ দেখতে পাওয়া যায়, এবং বাংলার রচনায় যখন ঋতু আসে,
যে আমাদের ঋতু সম্পর্কে লেখো তখন কিন্তু, বা তোমার প্রিয় ঋতু সম্পর্কে লেখো তখন কিন্তু অনেকেই লেখো শরৎকাল। আর শরৎকাল লেখার সময় কিন্তু এই পেঁজা তুলোর মতন শরতের আকাশে মেঘ দেখতে পাওয়া যায়, এই কথাটা কিন্তু চলেই আসে। তাহলে এই সিরোকিউমুলাস বলে যে মেঘটা, এটা কিন্তু পেঁজা তুলোর মতন দেখতে হয়। আর এই মেঘে ঢাকা আকাশকে ম্যাকেরাল আকাশ বলে। তাহলে এই মেঘটা যখন আকাশকে ঢেকে আছে সেই সময় আকাশটাকে কি কি বলা হচ্ছে? ম্যাকারেল স্কাই বলা হচ্ছে, ম্যাকারেল আকাশ বলা হচ্ছে। এইবার ম্যাকারেল স্কাই কেন বলছে? যে এই মেঘটা যখন আকাশটাকে ঢেকে আছে, আকাশটাকে কেন ম্যাকারেল স্কাই বলা হচ্ছে সেটা কি তুমি জানো? কি মনে হয় আমাকে? তাড়াতাড়ি কি মনে হতে পারে যে এটার কারণ কি? আমাকে তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে জানাও। তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, ফাস্ট। তো ম্যাকারেল স্কাই কেন বলছি দেখো, কারণ এই মেঘে ঢাকা আকাশ অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতন দেখতে লাগে। ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে লাগে। তাহলে এই এই মেঘটা যখন আকাশটাকে ঢেকে থাকে তখন ম্যাকারেল মাছ, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, তাহলে সেটা এই ম্যাকারেল মাছের যে পিঠ তার মতন দেখতে লাগে। সেই জন্য যখন এই মেঘে আকাশ ঢাকা থাকে সেটাকে নাম দেওয়া হয়েছে ম্যাকারেল স্কাই। তাহলে এই মেঘে ঢাকা আকাশ অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতন দেখতে লাগে, তাই এই মেঘে ঢাকা আকাশকে ম্যাকারেল স্কাই বলে। ম্যাকারেল আকাশ বলে বা স্কাই বলে। এইবার ক্লিয়ার কেন বলে? চলো এইবার আমরা চলে আসছি মাঝারি উচ্চতার মেঘ। তাহলে এই যে প্রথমে যে তিনটে মেঘ সম্পর্কে আমি ডিসকাস করলাম, এগুলো কিন্তু সবকটাই ছিল বেশি উচ্চতার মেঘ। এইবার আমরা চলে আসছি কোথায়? মাঝারি উচ্চতার মেঘে। এই মাঝারি উচ্চতার মেঘগুলো দেখো, আগেরটাই কিন্তু আমরা দেখলাম কি যে এটা কিন্তু নিম্নতম উচ্চতা, মানে এই মেঘগুলোর লোয়েস্ট যে হাইটটা হয় সেটা হয় 20,000 ফুট। বাট এখন দেখো এই যে মেঘগুলো সেটা কিন্তু গড় উচ্চতা 6,500 ফুট থেকে 20,000 ফুট পর্যন্ত হয়। এই 20,000 ফুটের ওপরে কিন্তু এগুলো আর গড় উচ্চতা বেসিসে বলছি, এভারেজ বেসিসে বলছি, দেখা যায় না। তাহলে প্রথমে এই মাঝারি উচ্চতার মেঘের মধ্যে আমরা পড়বো অল্টোস্ট্র্যাটাস। এই মেঘ সাধারণত ধূসর বা নীল রঙের হয়। কোনটা? অল্টোস্ট্র্যাটাস মেঘটা। এই মেঘটা দেখতে তন্তুর মতন দেখতে হয় এবং একটানা বৃষ্টির পূর্বাভাস দেয় এই মেঘ। মানে যখন এই অল্টোস্ট্র্যাটাস মেঘটা দেখা যায় তখন দেখে আমরা এটা বুঝতে পারি যে একটানা বৃষ্টি হবে। ঠিক আছে, এটার কিন্তু একটা সিগন্যাল দেয় বলতে পারো। এই যে দেখতে পাচ্ছ তোমরা মেঘের ছবি। নেক্সট হচ্ছে অল্টোকিউমুলাস। তাহলে এটা অল্টোস্ট্র্যাটাস, এটা অল্টোকিউমুলাস। এই অল্টোকিউমুলাসটা চ্যাপ্টা বা গোলাকার হয় এবং আকাশে ঢেউয়ের মতন দেখা যায়। এই যে ছবিটা দেখছো, এই যে আকাশে এটা কিন্তু ঢেউয়ের মতন দেখা যায় এবং এর ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায়।
দেখো এই যে রয়েছে এর ফাঁকে ফাঁকে নীল আকাশটা কিন্তু দেখা যাচ্ছে, এইটা কিন্তু বারবার প্রশ্ন আসে এখান থেকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সেটা কি? অল্টো কিউমুলাস মেঘ। কেমন? এরপর আসছি আমরা নিম্ন উচ্চতার মেঘ, যেগুলো নিচু উচ্চতায় দেখা যায়। এবার তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে ম্যাম এই তো অনেক রকমের মেঘ, এ তো মেঘেদের পরিবার তো অনেক বড়, আমি এত কিছু ম্যাম কি করে মনে রাখবো? দেখো আমি সব মেঘ সম্পর্কে দুটো দুটো করে কিন্তু তোমাকে পয়েন্টস বলেছি। তো এটা কিন্তু একবারেই একদম ফার্স্ট দিনেই কিন্তু তোমার 10 রকম মেঘের সম্পর্কে মনে পড়ে যাবে না। বাট তুমি কি করবে, যখন পড়বে তখন সাইডে ছবিটা দেখবে, ছবিটা দেখে মনে রাখার চেষ্টা করবে, আচ্ছা এটা এই রকম দেখতে হয়, এটা এই রকম, এটা ম্যাকারেল মাছের পিঠের মতন, এটা ঢেউ খেলানো হয়, এটা বলয়ের মতন হয়। এই রকম ভাবে তুমি যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু কঠিন একদমই নয়, মনে থাকবে। ঠিক আছে? তো একদমই ফার্স্ট দিনেই যে তোমার একদম সব মনে থেকে যাবে সেটা নয়, এটা কিন্তু তোমাকে অ্যাটলিস্ট 2-3 বার কিন্তু অবশ্যই পড়তে হবে। এইবার আসছি আমরা নিম্ন উচ্চতার মেঘ, অর্থাৎ নিচুতে যেগুলো দেখা যাচ্ছে। দেখো কি রয়েছে, স্ট্র্যাটোকিউমুলাস। আগেরটাই কি ছিল আমাদের? অল্টোকিউমুলাস। এটা অল্টোকিউমুলাস, এটা হচ্ছে কি আমাদের স্ট্র্যাটোকিউমুলাস। এই স্ট্র্যাটোকিউমুলাস মেঘটা কি স্তূপাকারে সজ্জিত থাকে। কিসের মতন? স্তূপের মতন কিন্তু এটা সজ্জিত থাকে। এই মেঘকে কিন্তু বাম্পি ক্লাউডও বলা হয়। এই যে স্তরে স্তরে সাজানো থাকে, যে অনেকটা কিন্তু এটা ঢেউয়ের মতন কিন্তু দেখতে লাগে, সেই জন্য কিন্তু এটাকে কি বলছি আমরা? বাম্পি ক্লাউডসও কিন্তু বলে ফেলছি। চলো এরপর আমরা চলে আসছি আমাদের নেক্সট, সেটা হচ্ছে কি স্ট্র্যাটাস। সাদা থেকে ধূসর রঙের, সাদা থেকে ধূসর রঙের এই মেঘ সারা আকাশকে কুয়াশার মতন ঢেকে রাখে। তাহলে এই মেঘটা আকাশকে কুয়াশার মতন, যেন মনে হয় যে কুয়াশা পড়েছে, কুয়াশার মতন ঢেকে রাখে। উঁচু পাহাড়ে সৃষ্ট এই মেঘ বিমান চলাচল বা পর্বত আরোহণে বাধা সৃষ্টি করে। যদি তুমি ভোরবেলায় ওঠো শীতের সকালে, তখন কুয়াশা চারিদিকে, এবং মনে করো সাইকেল চালিয়ে যাচ্ছ বা হেঁটে যাচ্ছ, তখন দেখবে এত কুয়াশা থাকে যে সামনের দিক থেকে কে আসছে খুব কাছাকাছি না এলে দেখা যায় না। ঠিক সেরকমই তাহলে এই মেঘটা যে কুয়াশার মতন ঢেকে রয়েছে, এই কারণে কিন্তু কি হচ্ছে, বিমান চলাচল পর্বতে ওঠার সময় কিন্তু বাধা সৃষ্টি করছে। এরপর আসছি আমরা নিম্বো স্ট্র্যাটাস। এই মেঘটা হয় ঘন কালো। দেখতে পাচ্ছ এখানে একটা ঘন কালো মেঘের ছবি রয়েছে। তাহলে এই মেঘটা কিন্তু হয় ঘন কালো, এবং এই মেঘ সূর্যকে সম্পূর্ণভাবে কিন্তু ঢেকে দেয়। তাহলে আমরা অনেকগুলো মেঘ সম্পর্কে কিন্তু জানলাম, এখনো কিন্তু আমাদের এই জানা কিন্তু শেষ হয়নি। চলো এরপর আসবো আমরা উল্লম্ব মেঘ। এই উল্লম্ব মেঘের মধ্যে পড়ছে কিন্তু কিউমুলাম। কি পড়ছে? কিউমুলাম। উল্লম্ব মানে যেগুলো এরকম ভাবে থাকে, সেইগুলো উল্লম্ব মেঘ। এইবার এই মেঘটা দেখতে অনেকটা ফুলকপির মতন। এবার তোমরা ভাবছো ম্যাম এখানে তো অনেক মেঘ আছে, ফুলকপির মতন মেঘটা কোনটা? এই যে দেখতে পাচ্ছ, এইটা ফুলকপি। নিশ্চয়ই তোমরা অনেকেই পছন্দ করো বা কেউ কেউ করো না, আমি খুব পছন্দ করি। তাহলে এই মেঘটা দেখতে কিন্তু এই কিউমালাস ফুলকপির মতন দেখতে লাগে, এবং এই মেঘের নিচের দিকটা, এই নিচের পোর্শনটা কিন্তু একটু কালো হয়। ঠিক আছে? তো জানি না এটা কেমন দেখাচ্ছে, বাট এটা তোমাদের মনে রাখার জন্য আমি এটা ব্ল্যাক করে মার্ক করে দিলাম। এরপর আসছি কিউমুলোনিম্বাস। এই মেঘটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কিউমুলোনিম্বাস মেঘটার আকৃতি আর উচ্চতা বিশাল পর্বতের মতন হয়, বিশাল পর্বতের মতন। তাহলে এই ছবিগুলোর মধ্যে আমাকে দেখে বলো তো
কোন ছবিটা দেখে বিশাল আকৃতির পর্বতের মতন তোমার মনে হচ্ছে? কোনটা দেখে? এইটা 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 কোনটা? দেখো এই যে ছবিটা রয়েছে এইটা দেখে মনে হচ্ছে না বিশাল আকৃতির? এবং এটা দেখো কি উল্লম্ব ভাবেও রয়েছে। তাহলে এই মেঘটাই কিন্তু হলো কিউমুলোনিম্বাস মেঘ। দেখো এই যে এরকম ভাবে রয়েছে। তাহলে এই মেঘকে কিন্তু থান্ডার ক্লাউডও বলা হয়। থান্ডার, থান্ডার মানে কি? বজ্র মেঘ। তাহলে এই মেঘ থেকে প্রচন্ড বজ্রপাত মেঘ হচ্ছে বলে একে কিন্তু কি থান্ডার ক্লাউডও কিন্তু বলা হচ্ছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু এখানে জেনে নিলাম অনেক কিছু। এই যে বললাম থান্ডার ক্লাউড কেন বলছে, কারণ প্রচন্ড বজ্রপাত হয়। বজ্রপাত হয়, সেই জন্য কিন্তু আমরা কিউমুলোনিম্বাস মেঘকে কিন্তু থান্ডার ক্লাউডও বলছি। ঠিক আছে, এইবার দেখো এইখানে তোমাদের মেঘেদের পরিবারটাকে পুরোটা কিন্তু শো করা হচ্ছে। দেখো এই যে দেখতে পাচ্ছ উল্লম্ব মেঘ, আমি বলেছি এরকম ভাবে থাকে। তাহলে দেখতে পাচ্ছ এই উল্লম্ব মেঘের এই যে লাইটনিং ব্যাপারটা, বজ্রপাত, প্রচন্ড বজ্রপাত হয়। এবং এই কিউমুলোনিম্বাস মেঘটা দেখছো এই যে কিরকম একদম ওপর বিশাল পাহাড়ের মতন, যেটা বলেছিলাম আমি, সেই বিশাল পাহাড়ের মতন দেখো এই যে এখান থেকে সেই বিশাল পাহাড়ের মতন প্লাস উল্লম্ব প্লাস এখানে আমি ইয়েলোটা মুছে দিচ্ছি, তাহলে তুমি দেখতে পাবে যে এই যে বজ্রপাতের মতন সাইনটা কিন্তু রয়েছে। ডান, তাহলে মিললো এখানে। এরপর দেখো সবগুলো মেঘ কিন্তু এখানে তোমাকে দেখানো হয়েছে। তাহলে এই হচ্ছে তোমাদের কি মেঘেদের পরিবার। ওকে, কিছু কিছু মেঘ এখানে মিসিং থাকতে পারে, বাট প্রত্যেকটা মেঘের ছবি কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে দেখো এখানে কিন্তু যদি তুমি দেখো তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনটা নিম্ন উচ্চতার মেঘ, কোনটা মাঝারি উচ্চতার মেঘ, কোনটা বেশি উচ্চতার মেঘ, কোনটা উল্লম্ব মেঘ, এইগুলো কিন্তু ছবির মাধ্যমে তুমি বুঝতে পারছো। এবং যদি তুমি একটা ছবির মাধ্যমে মনে রাখো মাই ডিয়ার স্টুডেন্ট, তখন কিন্তু সোজা, কারণ ছবিটা যদি তোমার মাথায় থাকে তাহলে কিন্তু তোমার জন্য সুবিধা হবে যে ও আচ্ছা এটা তো নিচের দিকে ছিল, তার মানে এটার একটা পয়েন্ট লিখে দিতে পারবে এটা নিম্ন উচ্চতার মেঘ। আচ্ছা এটা তো অনেক উপরের দিকে ছিল এই 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 মেঘের ছবিটা, তার মানে সেটা তুমি লিখে দিতে পারবে এটি বেশি উচ্চতার মেঘ। তাহলে এইভাবে কিন্তু ছবির থ্রুতে তোমরা মনে রাখতে পারবে। তো আমরা প্রথমে জেনেছিলাম মেঘ সম্পর্কে। তো এইবার মেঘ থেকে চলে এসেছে কি, এইবার মেঘগুলোর থেকে দেখতে পাচ্ছ এই যে রেইন ড্রপস, বৃষ্টি পড়ছে। তাহলে ফার্স্টে যখন আমরা মেঘ শুরু করেছিলাম তখন কিন্তু মেঘ থেকে বৃষ্টি পড়ছিল না, এইবার কিন্তু মেঘ থেকে পড়ছে বৃষ্টি। অর্থাৎ মাই ডিয়ার স্টুডেন্টস, এখন কিন্তু আমরা জেনে নেব যে এই যে বৃষ্টিপাত বলছি, এই বৃষ্টিপাতটা কি। ম্যাম বৃষ্টিপাত কি? আমি জানি এই তো মেঘ থেকে জল পড়ে, এটাই বৃষ্টিপাত। তো বৃষ্টিপাতটা কি চলো সেটা আমরা এখানে জেনে নিই। তার আগে বলো এই ছবিটা তোমাদেরকে কেমন লাগছে? আমি এই দুটো বৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে পড়ি, দেখো দুটো বৃষ্টির মেঘের মাঝখানে বৃষ্টি পড়ছে, সেখানে আমি দাঁড়িয়ে আছি, তবু কিন্তু আমার গায়ে বৃষ্টির জল লাগছে না। চলো এটা ছিল আমাদের জোকস অ্যাপার্ট। আমরা এবার আসবো যে বৃষ্টিপাতে। এবার এই বৃষ্টিপাত তো তোমরা সবাই জানো যে মেঘ, তোমাদের প্রথমে যখন আমি মেঘ বললাম তখনই বলেছিলাম যে মেঘটা যখন কি আরো ঘনীভূত হয়ে যাচ্ছে, বড় জলকণায় পরিণত হচ্ছে, আর সেটা ধরে রাখতে পারছে না মাধ্যাকর্ষণ শক্তির টানে, তখন কিন্তু বৃষ্টিপাত রূপে নেমে আসছে। রাইট? একদম ছবিটা একবার তোমাদের দেখিয়েই দিই। এই যে দেখতে পাচ্ছ ঘন কালো মেঘ দিয়ে সেখান থেকে কিন্তু বৃষ্টি। রাইট? এইবার এই বৃষ্টিপাত বা রেইনফলকে কিন্তু বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে ভাগ করা হয়েছে? একদম প্রথমেই যখন আমি তোমাদের টপিকস টু বি কভার দেখালাম তখন দেখিয়েছিলাম যে পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণ বৃষ্টি।
তাহলে পরিচলন বৃষ্টিপাত, এখানে একটা ছবি রাখা হয়েছে তোমাদের জন্য, তৈলতক্ষেপ বৃষ্টিপাত, এই যে দেখতে পাচ্ছ একটা ছবি, বেশ কালারফুল ছবি। এরপর আরেকটা রয়েছে কি আমাদের ঘূর্ণ বৃষ্টি, এবং ঘূর্ণ বৃষ্টিটা দেখেছো বেশ কিন্তু একটু ভয়ানক টাইপের, তাই না? চলো এইবার আমরা স্টেপ বাই স্টেপ এই প্রত্যেকটা বৃষ্টিপাত সম্পর্কে কিন্তু জেনে নেব। তার আগে তোমরা আমাকে জানাও যে এই পর্যন্ত আমি যেটুকু বললাম সবার কাছে একদম ডান ডানা ডান ডান কি না? সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু মেঘ সম্পর্কে জেনেছি, মেঘেদের যে একটা ফ্যামিলি রয়েছে, পরিবার রয়েছে, সেটা সম্পর্কে জানলাম। বেশি উচ্চতার মেঘ, মাঝারি উচ্চতার মেঘ, নিম্ন উচ্চতার মেঘ, উল্লম্ব মেঘ জানলাম। এইবার আমরা চলে আসছি যে বৃষ্টি, মেঘ থেকে দেখালাম, এবার বৃষ্টি ফোঁটা ফোঁটা শুরু হয়েছে, এইবার আমরা আসছি বৃষ্টিপাতে। প্রথমেই আমরা জানবো পরিচলন বৃষ্টিপাত। দেখো একটা সুন্দর ছবি রাখা হয়েছে তোমাদের জন্য। দেখো এই পরিচালন পদ্ধতিতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর বৃষ্টিপাত কথাটা রয়েছে, প্রচুর বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। এবার এই পরিচালন পদ্ধতিতে বৃষ্টিপাতটা কিভাবে হচ্ছে চলো সেটা কিন্তু আমরা জেনে নিই। একদম প্রথমে যখন আমি ছবি এঁকেছিলাম সেই ছবিটাই আরেকবার রিপিট করছি। আচ্ছা, না ছবিটা যেহেতু আগে একবার এঁকেছি, থাক, একটু পরে ছবিটা আমাদেরকে আরেকবার আঁকতে হবে, তখন দেখিয়ে দেব। দেখো এইখানে কি হচ্ছে যে আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে দেখতে পাচ্ছ, এই যে আমাদের এখানে কি ভূপৃষ্ঠ, এইখানে যখন সূর্যের আলোটা পড়ছে, সূর্যটাকে এখানে সূর্যটাকে রাখা হয়নি, সূর্যের আলো পড়ছে, তখন কিন্তু এটা কি হচ্ছে উত্তপ্ত হচ্ছে। এইবার উত্তপ্ত হলেই কি হয়, উত্তপ্ত হলেই কিন্তু সেটা উষ্ণ বায়ু হালকা হয়, হালকা হয়ে প্রসারিত হয়, প্রসারিত হয়ে কি হয় ওপরে উঠে যায়। এইটা তো তোমাদের বারবার আমি এতবার বলেছি, কি আর বলবো। তো কি হচ্ছে, বায়ু কিন্তু উষ্ণ হচ্ছে, সূর্যটাকে এখানে রাখা হয়নি বাট সূর্যটা আছে, ঠিক আছে। তো কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হয়ে কিন্তু হালকা ও প্রসারিত হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। এই যে ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু দেখতে পাচ্ছ, তাহলে এই বায়ুটা কিন্তু ওপরের দিকে উঠে যাচ্ছে, এখান থেকে উষ্ণ বায়ুটা ওপরের দিকে উঠে যাচ্ছে। এই ওপরের দিকে যখন উঠে যাচ্ছে, ওপরে উঠে গিয়ে সেম ভাবে শীতল বায়ুর সংস্পর্শে চলে আসছে। এবার শীতল বায়ুর সংস্পর্শে যখন চলে আসছে তখন কি হচ্ছে, তখন কিন্তু শীতল বায়ুর সংস্পর্শে আসার পর সেটা ঘনীভূত হচ্ছে, এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা কি হচ্ছে ঘনীভূত হচ্ছে, এবং ঘনীভূত হয়ে সেটা কিন্তু কি হচ্ছে মেঘের তৈরি পরিণত হচ্ছে, এবং তারপর সেই মেঘ থেকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটছে। এটাই হলো কি পরিচলন বৃষ্টিপাত। দেখো এই কথাটাই কিন্তু এখানে লেখাও রয়েছে। এবং এই বৃষ্টিপাতটা কোথায় দেখতে পাওয়া যায়, এই বৃষ্টিপাতটা নিরক্ষীয় অঞ্চলে, একটা উদাহরণ যদি বলি, নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেল বেলায় নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেল বেলায় পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়, পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। তাহলে এই যে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়, সেই জন্য কিন্তু এটাকে 4 o'clock রেইনও কিন্তু বলা হয়। কি বলা হয়? 4 o'clock রেইন। নিরক্ষীয় অঞ্চলে
এই যে প্রতিদিন বললাম পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়, এটাকে 4 o'clock রেইন বলে। তাহলে কোন জায়গায় নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন যে বিকেল বেলায় পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হচ্ছে সেটাকে 4 o'clock রেইন কিন্তু বলছে। এবার কেন নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন এই পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হচ্ছে? কি হচ্ছে? এটা নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উপর সূর্যের আলো সর্বদা কি হয়? লম্বভাবে পড়ে। সূর্যের কিরণ লম্বভাবে পড়ে। এটা নিরক্ষরেখা বললাম। তাহলে নিরক্ষীয় অঞ্চলে যেহেতু সূর্যের আলো লম্বভাবে কিরণ দেয়, সেই জন্য কিন্তু উষ্ণ হয়ে কি হচ্ছে? হালকা ও প্রসারিত হয়ে ওপরে উঠে যাচ্ছে, ওপরে উঠে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হচ্ছে। সেই মেঘ থেকে কিন্তু প্রতিদিন কিন্তু পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হচ্ছে, যেটাকে কিন্তু 4 o'clock রেইন বলা হয়। এটা কিন্তু 4O, ঠিক আছে? এটা 4O। চলো এই 4টাকে একটুখানি সরিয়ে নিয়ে চলে আসি। এটা 4, এটা O, 4 o'clock রেইন কিন্তু বলে। এখান থেকে এই প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর আমরা চলে আসছি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতে। এইবার শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, এইটাকে যদি আমরা একটু ভেঙে বলি, শৈল প্লাস উৎক্ষেপ পাবো। শৈল প্লাস উৎক্ষেপ, শৈলোৎক্ষেপকে যদি আমি ভেঙে বলি, তাই না? তোমরা বাংলায় নিশ্চয়ই পড়েছো এগুলো। শৈলোৎক্ষেপ, শৈল প্লাস উৎক্ষেপ। এইবার এই শৈল কথার মানে কি? এই শৈল কথার মানে হচ্ছে পাহাড়। উৎক্ষেপ মানে কি? এই উৎক্ষেপ কথার অর্থ হচ্ছে উপরে ওঠা। মানে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এটার মানে কি? পাহাড়ের সাথে ধাক্কা লাগছে, একটা বায়ু আসছে, এখানে মনে করো একটা পাহাড় রয়েছে, এই বোতলটা হচ্ছে আমার পাহাড়, ঠিক আছে? এই যে পাহাড় রয়েছে, এটা পাহাড়ের একটা ঢাল, এখান দিয়ে বায়ু আসছে নিজের মতন যাচ্ছে। এখানে এসে কি হলো? বাধা পেলো, দিয়ে বাধা পেয়ে কিন্তু এই ওপরের দিকে ঢাল বরাবর ওপরের দিকে উঠে যাবে। তো যেহেতু যে পাহাড়ে ধাক্কা খেয়ে ওপরের দিকে উঠে যায়, তারপরে বৃষ্টিপাত হয়, তো সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমাদের জন্য দেখো একটা ছবি রাখা হয়েছে, এবং এই ছবিটাকে চলো আমি তোমাদেরকে আর একটু, যদি কারো বুঝতে অসুবিধা থেকে থাকে, আর একটু ডিটেলে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পাহাড়ের কালার কি দেওয়া উচিত? পাহাড়ের কালার তো দেওয়া তো উচিত আমাদের অন্য, বাট এখানে যেহেতু ভিজিবল হবে না, তো এরকমই দিলাম। ওকে, এবার এখানে রয়েছে কি? এইখানে এই যে জলরাশি দেখতে পাচ্ছ, এইখানে বায়ু আসছে, এবার বায়ু যখন এই যে জলরাশির উপর দিয়ে যাচ্ছে, বায়ু এই জলরাশির উপর দিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে এখানে এসে ধাক্কা খেলো। এইবার বায়ু ধাক্কা খেয়ে কি হচ্ছে?
ওপরের দিকে এখান দিয়ে আসছিল জলরাশির ওপর দিয়ে দিয়ে এখানে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে সে কি করলো, এই পাহাড়ের ঢাল বরাবর ওপরের দিকে উঠতে লাগলো। ওপরের দিকে উঠে গিয়ে এই যে উষ্ণ বায়ুটা এখান থেকে আসছিল, জলীয় বাষ্প সংগ্রহ করে আসছিল, সেই বায়ুটা ওপরে গিয়ে কিন্তু শীতল বায়ুর সংস্পর্শে এলো। শীতল বায়ুর সংস্পর্শে গিয়ে এখানে সৃষ্টি করলো মেঘ। এইবার সেই মেঘটার থেকে কি হচ্ছে, এইবার সেই মেঘের থেকে কিন্তু এই যে পর্বতের এই ঢালটায় প্রচুর বৃষ্টিপাত ঘটছে। এই ঢালটায় প্রচুর বৃষ্টিপাত ঘটছে। দেখো, এইখান থেকে যখন বায়ু আসছে জলভাগের ওপর দিয়ে আস্তে আস্তে এসে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে সেই বায়ুটা ওপরের দিকে উঠে গেল। ওপরের দিকে উঠে গিয়ে ঘনীভূত হয়ে মেঘ তৈরি হলো। সেই মেঘ থেকে কিন্তু কি হলো, সেই মেঘ থেকে প্রচুর বৃষ্টিপাত হলো। কোনটা? পর্বতের এই ঢালে। এই যে পর্বতের এই ঢালটায় প্রচুর বৃষ্টিপাত হলো, এই বৃষ্টিটাই কি নামে পরিচিত? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত নামে পরিচিত। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত নামে পরিচিত। পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে এই যে উৎক্ষেপ ওপরের দিকে উঠলো, মেঘ ফর্ম করলো, বৃষ্টি হলো। কিন্তু এই বায়ুটা যখন এই যে এখানে প্রবল বৃষ্টিপাত ঘটানোর পরে এই পাশে পর্বতের এই ঢালটায় চলে আসছে, অর্থাৎ এই নিচের দিকে নামছে, তখন এই বায়ুটার মধ্যে জলীয় বাষ্প বিশেষ থাকে না। কি থাকে না? জলীয় বাষ্প বিশেষ থাকে না। এবং জলীয় বাষ্প বিশেষ না থাকায় এই ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটালেও মাই ডিয়ার স্টুডেন্ট, এই ঢালে যখন এসে পৌঁছাচ্ছে তখন কিন্তু খুবই সামান্য বৃষ্টিপাত ঘটাচ্ছে বা বৃষ্টিপাত ঘটাচ্ছে না বললেও পারো। তাহলে এইখানে কিন্তু অতি সামান্য অতি সামান্য বা বৃষ্টিপাত প্রায় ঘটায় না। বা বৃষ্টিপাত প্রায় ঘটায় না। তাহলে খুব সামান্য বৃষ্টিপাত ঘটাচ্ছে বা বৃষ্টিপাত প্রায় ঘটায় না বললেই চলে। তাহলে এই যে ঢালটার এই দুটো ঢালের কিন্তু দুটো নাম আছে। তাহলে যে ঢালে প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে সেই ঢালটাকে আমরা নাম দিচ্ছি, এই ঢালটাকে কি নাম দিচ্ছি? প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢাল। আর এই যে ঢালটা যেখানে বৃষ্টিপাত প্রায় ঘটায় না বললেই চলে, সেটাকে নাম দিচ্ছি আমরা অনুবাদ ঢাল। ডান? তাহলে আমরা এখানে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত জানলাম, এবং এই যে অনুবাদ ঢাল, এখানে যেহেতু বৃষ্টিপাত প্রায় ঘটাচ্ছে না, তাই এটাকে কিন্তু আমরা কি বলছি? বৃষ্টির ছায় অঞ্চল বলছি। বৃষ্টির ছায় অঞ্চল। তাহলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত যেখানে হচ্ছে পাহাড়ের পর্বতের যে ঢালটায়, তার অপোজিট ঢালেরটা কিন্তু বৃষ্টির ছায় অঞ্চল। চলো আর একবার তোমাদেরকে একটু শর্ট করে বুঝিয়ে দিই।
দেখো এই যে দেখছো জলরাশি, এখান থেকে বায়ু আসছে, বায়ু কি করছে, যাচ্ছে। বায়ু পাহাড়ে এই যে ধাক্কা খেলো ঢালে, ধাক্কা খেয়ে ওপরের দিকে উঠে গেল, ওপরের দিকে উঠে গিয়ে এখানে মেঘ ফর্ম করেছে, সেই মেঘ থেকে কিন্তু কি হয়েছে, প্রবল বৃষ্টিপাত কিন্তু এই ঢালটাতে হলো। তাহলে এই যে ঢালটা যেখানে প্রবল বৃষ্টিপাত হলো, সেই ঢালটাকে আমরা এই বৃষ্টিটাকে আমরা শৈলক্ষেপ বৃষ্টি বলছি, এবং এই ঢালটাকে আমরা প্রতিবাদ ঢাল বলছি। কি ঢাল বলছি? প্রতিবাদ ঢাল বলছি। বাট এর পরে যখন এই বায়ুটা এই ঢালে আসছে, তখন কিন্তু বৃষ্টিপাত খুব সামান্য পরিমাণে ঘটাচ্ছে, বা বৃষ্টিপাত প্রায় ঘটায় না বললেই চলে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলছি? এই জায়গাটাকে আমরা বলে ফেলছি বৃষ্টির ছায় অঞ্চল। কি বলছি? বৃষ্টির ছায় অঞ্চল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলছি বৃষ্টির ছায় অঞ্চল, বা এটা কি অনুবাদ ঢাল। তাহলে যে ঢালটায় বৃষ্টিপাত ঘটাচ্ছে সেটা কি? প্রতিবাদ ঢাল। যে ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে না মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা অনুবাদ ঢাল। তাহলে প্রতিবাদ ঢালে হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, অনুবাদ ঢালটা কি? বৃষ্টির ছায় অঞ্চল। তাহলে এটা আমরা জেনে নিলাম। ডান। তাহলে এখানেও আমরা দেখলাম ছবির থ্রুতে। এইবার এখানে তোমাদেরকে একটু ইন ডিটেলে কিন্তু এখানে আমি লিখে রেখেছি, যাতে এখান থেকে তোমাদের যখন প্রশ্ন আসবে তখন যাতে তোমরা আর কি গুছিয়ে লিখতে পারো। ছবি দিতে হবে প্লাস লেখাটা। ওকে, এইবার এই শৈলক্ষেপের উদাহরণে আমরা আসছি। এখান থেকে এই উদাহরণটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হচ্ছে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পর্বতের এই যে ঢালটা দেখতে পাচ্ছ, একই ছবি নানান রকম ভাবে রাখা হয়েছে। এই যে প্রতিবাদ ঢাল, কি হচ্ছে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কি করছে? এই ঢালে এসে এই পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম ঘাট, পশ্চিম ঢাল। এই পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে। বাট এই পশ্চিম ঢাল থেকে যখন এই পূর্ব ঢালে আসছে, এইখানে পূর্ব ঢাল, পূর্ব ঢাল, এটাই যতবার আমি এটা লিখছি ততবার এটা কেমন একটা হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটায় শৈলক্ষেপ বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার, ঠিক আছে, পশ্চিম ঢালে। বাট পূর্ব ঢালে বৃষ্টি হচ্ছে না। তাহলে এই পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আর পূর্ব ঢালে বৃষ্টি হচ্ছে না। সেটা কিন্তু কি? বৃষ্টির ছায় অঞ্চল। এখান থেকে কিন্তু এইটা অবশ্যই কিন্তু মনে রেখে দেবে। তোমাকে প্রশ্ন দেবে এখান থেকে যে বলো একটি বৃষ্টির ছায় অঞ্চলের নাম বলো, ঠিক আছে। এই বৃষ্টির ছায় অঞ্চল এর নামের ক্ষেত্রে একটা বলে দিই, শিলং। বৃষ্টির ছায় অঞ্চল একটা তো এই পূর্ব ঢালেরটা বললামই, আরেকটা হচ্ছে শিলং। ওকে, চলো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে জেনে নিয়েছি, শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কেও জেনে নিয়েছি। এইবার আমরা চলে আসব ঘূর্ণ বৃষ্টিতে। এবার আমি যখন তোমাদের চাপবলয় ও বায়ুপ্রবাহ পড়েছি তখন কিন্তু সাইক্লোন পড়িয়েছি, রাইট? তো এইখানে আমরা পড়ব কি? ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত। এবার ঘূর্ণবাদ নিশ্চয়ই তোমাদের সববার একদম সুন্দর করে মনে আছে। দেখো, এই যে ঘূর্ণবাদ ক্রিয়েট হচ্ছিল, সেই ঘূর্ণবাতের ফলে কি হচ্ছে? জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা ওপরে উঠে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। সেটাই কিন্তু ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত। ম্যাম ওটা তো ভুলে গেছি, তাই না? ঘূর্ণবাদটা তো এখন ভালো করে মনে নেই, তার জন্য আমি আছি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। বাট সেটা আমরা বলবো জাস্ট একটু পরে।
যে ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত মূলত দুই ভাবে সৃষ্টি হয়। চলো এইবার আমি আসছি ঘূর্ণবাত জিনিসটা তোমাদেরকে বলে দিই আর একবার। ঘূর্ণবাতে কি হচ্ছিল, যে যখন হঠাৎ করে কোনো একটা জায়গা অধিক উত্তপ্ত হয়ে যাচ্ছিল, সাডেন হঠাৎ যখন উত্তপ্ত হয়ে যাচ্ছিল, তখন কি হচ্ছিল, সেখানের বায়ুটা উষ্ণ হয়ে হালকা হয়ে প্রসারিত হয়ে উপরে উঠে যাচ্ছে, রাইট? অর্থাৎ ওই জায়গায় নিম্নচাপ তৈরি হচ্ছিল। তখন আশেপাশের জায়গা থেকে শীতল আর ভারী বায়ুটা, অর্থাৎ উচ্চচাপ অঞ্চল থেকে শীতল আর ভারী বায়ু প্রবল গতিতে ওই নিম্নচাপের দিকে আসছিল, তাই না? সেটাই আমরা পড়েছিলাম ঘূর্ণবাতে। তাহলে দেখো সেম জিনিস, এই যে এখানে হচ্ছে নিম্নচাপ কেন্দ্র, এইবার চারপাশ থেকে উচ্চচাপ অঞ্চল থেকে কি হচ্ছে, বায়ু কিন্তু আসছে, বায়ু কিন্তু এই নিম্নচাপ কেন্দ্রের দিকে আসছে, এবং এই কেন্দ্রের দিকে যখন আসছে তখন এটা কুণ্ডলীর মতন এই যে পাক খেতে খেতে কিন্তু কি হচ্ছে, ওপরের দিকে উঠে যাচ্ছে, কুণ্ডলীর মতন কিন্তু পাক খেয়ে খেয়ে ওপরের দিকে ওঠে। এইবার ওপরের দিকে উঠে সেইটা ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়, এবং সেই মেঘ থেকে কিন্তু কি হচ্ছে, সেই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত ঘটছে। এই যে দেখতে পাচ্ছ, এই মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এইটা কি ঘূর্ণবাতের ফলে এই যে বৃষ্টিপাতটা হচ্ছে, এটাই ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত। এবং এই যে ঘূর্ণবাতের কথাটা বললাম, এটা কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাত। এই যে যেটা জানলাম, দু রকমের কথা আমরা জানবো, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি এবং আরেকটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। তাহলে ঘূর্ণবাতটা নিশ্চয়ই তোমাদের মনে পড়ে গেছে। তাহলে কি বললাম, যে হঠাৎ যখন কোনো জায়গা অধিক উত্তপ্ত হচ্ছে, সেই জায়গায় তখন বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে প্রসারিত হয়ে উপরে উঠে যাচ্ছে। তাহলে সেই জায়গাটায় কি হলো, একটা নিম্নচাপ সৃষ্টি হলো। তখন চারপাশের উচ্চচাপ অঞ্চল থেকে শীতল আর ভারী বায়ু প্রচুর স্পিডে ছুটে আসছে, এসে যখন এলো এই নিম্নচাপের কাছাকাছি, তখন কুণ্ডলীর মতন পাক খেতে 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 ওপরের দিকে উঠে গেল। ওপরে গিয়ে সেটা শীতল হলো, ঘনীভূত হলো, দিয়ে মেঘ, মেঘ থেকে বৃষ্টি। এটাই হলো কি আমাদের ঘূর্ণ বৃষ্টি, বা এইটাকে যদি আমরা স্পেসিফাই করে বলি তাহলে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি। এবার ম্যাম ঘূর্ণবাত তো মনে আছে, ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিও বুঝে গেলাম, বাট তাহলে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিটা কি? দেখো, ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিটা ক্রান্তীয় অঞ্চলে আমরা দেখতে পাচ্ছিলাম। এই যে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিটা কোথায় দেখতে পাচ্ছি, নামের সঙ্গেই ম্যাচ, ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি ক্রান্তীয় অঞ্চলে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে দেখতে পাচ্ছিলাম। এইবার এই নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিটা কোথায় দেখতে পাচ্ছি, নাতিশীতোষ্ণ মণ্ডলে কিন্তু দেখতে পাচ্ছি। এইবার ওখানে কি হচ্ছে, এই বৃষ্টিপাতের ক্ষেত্রে দুটি বিপরীতমুখী বায়ু, মানে একে অপরে অপোজিট, একটা বায়ু এই দিক থেকে আসছে, মনে করো এই দিক থেকে উষ্ণ বায়ু আসছে, তাহলে এই দিক থেকে শীতল বায়ু, তাহলে উষ্ণ বায়ু আর শীতল বায়ু মুখোমুখি হচ্ছে। দুটো অপোজিট ধর্মী বায়ু, উষ্ণ বায়ু শীতল বায়ু, দুটো বিপরীত দিক থেকে আসছে, এসে মুখোমুখি হলো। দিয়ে যখন মুখোমুখি হচ্ছে, তাহলে উষ্ণ বায়ুটা হালকা, হালকা বলে শীতল বায়ুর ওপরে উঠে যাচ্ছে। মনে করো এইভাবে এলো, এটা উষ্ণ বায়ু, এটা শীতল বায়ু, তাহলে মুখোমুখি হলো, এই উষ্ণ বায়ুটা হালকা, হালকা বলে এটা শীতল বায়ুর ওপরে উঠে গেল। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? তাহলে দুটো বিপরীতমুখী বায়ু আসছে, আসার পর উষ্ণ বায়ুটা হালকা বলে ওটা ওপরের দিকে উঠে গেল। এবং তখন কি হচ্ছে, উষ্ণ বায়ুটা ওপরে ধীরে ধীরে উঠে গেল, এবং এই উষ্ণ বায়ুর মধ্যে যে জলীয় বাষ্পটা ছিল সেটা শীতল আর ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে এই যে মুখোমুখি হলো, মুখোমুখি হওয়ার পর উষ্ণ বায়ুটা ওপরের দিকে উঠে গেল, এই উষ্ণ বায়ুর মধ্যে যে জলীয় বাষ্পটা ছিল সেটা ওপরে উঠে গিয়ে আরো ঘনীভূত হলো, ঘনীভূত হয়ে বৃষ্টিপাত কিন্তু মেঘ, মেঘ থেকে বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে। দেখো, একদিকে এই পাশ থেকে আসছে আর্দ্র উষ্ণ বায়ু, আর এই দিক থেকে আসছে শুষ্ক শীতল বায়ু, এই দুটো মুখোমুখি হয়েছে। মুখোমুখি হওয়ার পর এই আর্দ্র উষ্ণ বায়ুটা হালকা বলে এটা ওপরের দিকে উঠে গেছে, ওপরের দিকে উঠে গিয়ে কি ফর্ম করেছে, ওপরের দিকে উঠে গিয়ে এই যে মেঘ হয়েছে, এবং সেই মেঘ থেকে বৃষ্টি হয়েছে। ডান? তাহলে উষ্ণ বায়ু হালকা বায়ু মুখোমুখি হচ্ছে, উষ্ণ বায়ু হালকা বায়ুর ওপরে উঠে যাচ্ছে, দিয়ে উষ্ণ বায়ুটা ওপরে উঠে গিয়ে ঘনীভূত হয়ে মেঘ, মেঘ থেকে কিন্তু
বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে এইটা হলো কি আমাদের নাতিশীতোষ্ণ বৃষ্টিপাত। তাহলে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি ক্রান্তীয় অঞ্চলে দেখতে পাচ্ছি, নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি নাতিশীতোষ্ণ অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে কিন্তু আমরা অলরেডি বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত সম্পর্কে জেনে নিলাম। আমাকে সবাই কমেন্ট করে জানাও পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণ বৃষ্টি। আর ঘূর্ণ বৃষ্টির মধ্যে এই যে দুটো ভাগ বললাম, সবার কাছে এইটুকু একদম ক্লিয়ার কিনা আমাকে তাড়াতাড়ি 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 করে কমেন্ট করে কিন্তু জানাও। ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি 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 সবাই তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও। সবার কাছে ক্লিয়ার হলে তবেই কিন্তু আমার বোঝানোটা সাকসেসফুল। চলো, এইবার এত কিছু সম্পর্কে তো আমরা জেনে নিলাম, এইবার অধঃক্ষেপণে আমরা আসব। এইবার অধঃক্ষেপণ, এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর ছবি তোমাদের জন্য রাখা হয়েছে, এবং এই সুন্দর ছবিতে এখানে কিন্তু এই যে মেঘ থেকে, ছবিটা তোমাদের কাছে কতটা পরিষ্কার আমি জানি না, এখানে কিন্তু এই যে বৃষ্টিপাতটাও দেখানো হয়েছে এবং উপরে কিন্তু মেঘ। তাহলে অধঃক্ষেপণ মানেই কি শুধু বৃষ্টিপাত? অধঃক্ষেপণ মানে কি শুধুই বৃষ্টি? না মাই ডিয়ার স্টুডেন্ট, এই অধঃক্ষেপণের মধ্যে কি কি পড়ছে? অনেক কিছু কিন্তু পড়ছে। এই অধঃক্ষেপণের মধ্যে অধঃক্ষেপণ, এই অধঃক্ষেপণের মধ্যে বৃষ্টিপাত পড়ছে, তুষারপাত পড়ছে, এই অধঃক্ষেপণের মধ্যে শিলাবৃষ্টি পড়ছে, স্লিট পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এই এত কিছু কিন্তু অধঃক্ষেপণের মধ্যে পড়ছে। তাহলে শুধু বৃষ্টিপাত নয়, বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, স্লিট, গুড়ি গুড়ি বৃষ্টি, এই সবগুলো কিন্তু আমাদের অধঃক্ষেপণের মধ্যে পড়ছে। এইবার যখন খুব ছোট ছোট জলকণা, একদম খুব ছোট ছোট জলকণা ভূপৃষ্ঠে ঝরে পড়ে, সেটাকে আমরা গুড়ি গুড়ি বৃষ্টি বলছি। গুড়ি গুড়ি নাম শুনেই বুঝতে পারছো, খুব ছোট 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 জলকণা যখন ভূপৃষ্ঠে আছড়ে পড়ছে সেটাকে আমরা কি বলছি? গুড়ি গুড়ি বৃষ্টি। এরপর জলকণা আর তুষারকণা আংশিক মিশ্রিত, মানে জলকণাও রয়েছে তুষারকণাও রয়েছে, এই দুটোর মিশ্রণ, এই দুটোর আংশিক মিশ্রিত রূপ হচ্ছে স্লিট। এবং দেখো এখানে তোমাদের জন্য কিন্তু একটা ছবিও কিন্তু রাখা হয়েছে। এরপর আমরা চলে আসছি কোথায়? শিলাবৃষ্টিতে। এবার শিলাবৃষ্টি জিনিসটা কিন্তু খুব মানে এক্সাইটিং তোমাদের কাছে, যে শিলাবৃষ্টি যখন হয় অনেকেই কিন্তু এই শিলাবৃষ্টির সময় শিলগুলো কুড়োতে চলে যাও, সংগ্রহ করতে চলে যাও, রাইট? তো এটা কিন্তু কি শিলাবৃষ্টি তোমরা নিশ্চয়ই কখনো না কখনো তো দেখেছো, কিন্তু এই শিলাবৃষ্টি কিন্তু কিন্তু অনেক সময় কিন্তু এই যে ঘর বাড়ি ফসল এগুলোর কিন্তু ক্ষতি করে। জিনিসটা তোমার কাছে ভালো লাগলেও সেটা কিন্তু এই যে ঘর বাড়ি ফসল মানে যখন আছড়ে পড়ে সেটা কিন্তু অনেক ক্ষতি করে, ঠিক আছে? দেখে মনে হয় যেন না এটা খুব বিউটি, খুব সুন্দর জিনিস, বাট না। তো শিলাবৃষ্টি কাকে বলছি আমরা? যখন কি হচ্ছে যে এই যে বরফের টুকরো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে আছড়ে পড়ছে। তাহলে বৃষ্টির সঙ্গে যখন এই যে বরফের টুকরো আছড়ে পড়ছে সেটাকে আমরা শিলাবৃষ্টি বলছি।
গ্রীষ্মকালে মাঝে মাঝে শিলাবৃষ্টি হতে দেখা যায়। আর তুষারপাত কাকে বলি? তুষার পড়ছে, পাত মানে পতন হওয়া, পড়া। তুষারপাত কোথায় দেখতে পাওয়া যায়? সাধারণত শীত প্রধান দেশে এবং উচ্চ পার্বত্য অঞ্চলে কিন্তু আমরা এটা দেখতে পাই। যখন কি হয় যে জলকণার বদলে জলকণা না পড়ে সরাসরি বরফকণা বা তুষারে পরিণত হচ্ছে, মানে যখন ঘনীভূত হয়ে যাচ্ছে, ঘনীভূত হয়ে যখন কি হচ্ছে জলকণা না হয়ে সরাসরি কিন্তু বরফ বা তুষারে পরিণত হয় এবং সেটা মাধ্যাকর্ষণের টানে নিচে নেমে আসে, সেটাকে আমরা স্নোফল বলি। তাহলে গুড়ি গুড়ি বৃষ্টি জানলাম, শিলাবৃষ্টি জানলাম, স্লিট জানলাম এবং কিন্তু স্নোফল বা তুষারপাত সম্পর্কেও কিন্তু আমরা জেনে নিলাম। এগুলো সবই ছিল কি আমাদের অধঃক্ষেপণের পার্ট। এইবার আমরা চলে আসবো এক্সারসাইজে। আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে আজকে আমরা পড়তে চলেছি একটা খুবই 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 ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে কি মেঘ ও বৃষ্টি। এবং এখান থেকে আমি বলেছিলাম কিন্তু লাস্টে কিন্তু এক্সারসাইজ কিন্তু মাস্ট, একটু এক্সারসাইজ তো থাকবে। তো অলরেডি আমরা মেঘ সম্পর্কে জেনেছি, বৃষ্টিপাত সম্পর্কে জেনেছি, অধঃক্ষেপণ সম্পর্কে জেনেছি। এইবার চলো একটু এক্সারসাইজের পালা। প্রথম প্রশ্ন তোমাদের জন্য একটা খুব সুন্দর প্রশ্ন, যে পর্বতের ঢালে যে বৃষ্টি হয় তাকে বলে, তাকে কি বলা হচ্ছে? পরিচলন বৃষ্টি, শৈলোৎক্ষেপ বৃষ্টি, ঘূর্ণ বৃষ্টি নাকি শিলাবৃষ্টি? পর্বতের ঢালে, তাহলে পর্বতের ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত আমরা দেখেছিলাম যে পর্বতের ঢালে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে ঘনীভূত হয়ে মেঘ, সেই মেঘ থেকে বৃষ্টি। তাহলে পর্বতের ঢালে কোনটা হবে আমাদের অ্যান্সার? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, এইটা কিন্তু হয়ে যাবে আমাদের অ্যান্সার। রাইট। নেক্সট প্রশ্ন, মানচিত্রে সমান বৃষ্টিপাত রেখাকে কি বলে? এবার এটা তোমাদেরকে চলো বলে দিই। মানচিত্রে সমান বৃষ্টিপাত যুক্ত স্থানগুলোকে, মানে যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত স্থানগুলোকে যুক্ত করা হয় তাকে আমরা কি সমবর্ষণ রেখা বলি। সমবর্ষণ, বর্ষণ মানেই কি? বর্ষণ মানেই বৃষ্টি। তাহলে মানচিত্রে যে একটা কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত স্থানগুলোকে যুক্ত করা হয়, সেই কাল্পনিক রেখাটাকে আমরা কি বলছি? সমবর্ষণ রেখা। ঠিক আছে, সেম ভাবে সমান চাপ বিশিষ্ট অঞ্চলগুলোকে যখন যোগ করা হয় সেটাকে আমরা সমচাপ রেখা বলি। ডান। চলো, এইটা হয়ে গেল। সমষ্ণ রেখা সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে, তাহলে সমবর্ষণ রেখাতে কি সমান বৃষ্টিপাত যুক্ত স্থানগুলোকে যোগ করা হচ্ছে, সমষ্ণ রেখায় সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে যোগ করা হচ্ছে, সমপ্রেস রেখাতে সমান চাপ বিশিষ্ট স্থানগুলোকে যুক্ত করা হচ্ছে। নেক্সট, বৃষ্টিপাত মাপক যন্ত্র হলো, বৃষ্টিপাত যে যন্ত্রের সাহায্যে মাপা হয় মাই ডিয়ার স্টুডেন্ট তাকে আমরা রেন গজ বলি। কি বলি? রেন গজ। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো এরপরে কি প্রশ্ন আছে দেখি। দেখো, বলছে এর মধ্যে কোন বিষয়টি পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালের সঙ্গে রিলেটেড, পূর্ব ঢালের সঙ্গে সম্পর্কিত। দেখো, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম যে ঢালটা ছিল, পশ্চিম ঢালে কিন্তু কি হচ্ছিল? পশ্চিম ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হচ্ছিল। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হচ্ছিল, বাট এখানে কিন্তু তোমাকে জানতে চাওয়া হয়েছে পূর্ব ঢাল। তো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হচ্ছিল, বাট ওটা যখন পূর্ব ঢালে পৌঁছাচ্ছিল তখন জলীয় বাষ্প বিশেষ থাকছিল না, সেই জন্য বৃষ্টিপাত ঘটায় না বা অতি সামান্য। সেইটা কিন্তু পূর্ব ঢাল, অর্থাৎ সেটা কি বৃষ্টি ছায় অঞ্চল হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে পূর্ব ঢালটা কি একটা বৃষ্টি ছায় অঞ্চল, এখানে ভুল করে কিন্তু শৈলোৎক্ষেপ বৃষ্টি অঞ্চল করবে না।
এইবার চলে আসছি আমরা কি আমাদের হোমওয়ার্ক সেকশনে। তো তোমাদের জন্য আজকে আমার তরফ থেকে যে হোমওয়ার্ক গুলো থাকবে সেগুলো কি, এক, বিভিন্ন আকৃতির মেঘগুলো সম্পর্কে, বিভিন্ন আকৃতির মেঘ, আর তাদের বৈশিষ্ট্য, এটা পড়বে। তোমাকে এরকম ধরনের প্রশ্ন দেবে যে পরিচলন বৃষ্টিপাত কি, পরিচলন বৃষ্টিপাত চিত্র সহ ব্যাখ্যা করো, বা শৈলোৎক্ষেপ কথার অর্থ কি, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত চিত্র সহ বর্ণনা করো, ঘূর্ণবাদ ঘূর্ণ বৃষ্টি কি। তাহলে সমস্ত 3 রকম বৃষ্টি, বৃষ্টিপাতের চিত্র সহ বর্ণনা। চিত্র সহ বর্ণনা দাও। এখানে কিন্তু ছবিটা কিন্তু অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং তার পাশাপাশি উদাহরণটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ওকে, এইটা পড়বে। আর কি কি পড়বে এখান থেকে তুমি, ঘনীভবন কি, ঘনীভবন কি এটা পড়বে। এছাড়াও শিলাবৃষ্টি কি, তুষারপাত কি, এই জিনিসগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হয়। যে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি, সমবর্ষণ রেখা কি, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। এবং শুধু এই প্রশ্নগুলো নয়, তোমরা এই ক্লাসের পরে পেয়ে যাবে কি প্র্যাকটিস সিট। সেখানে কিন্তু এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন রাখা হয়েছে, বাট সেটা কিন্তু রাখা হয়েছে যেমন রুলস আছে তোমাদের প্রশ্ন আসবে সেই অনুযায়ী। মানে যেখান থেকে 5 মার্কসের প্রশ্ন আসবে সেখানে আমি 5 মার্কসের প্রশ্ন রেখেছি, যেখান থেকে 5 মার্কস আসার কথা নয় 3 মার্কস আসার কথা সেখান থেকে 3 মার্কস রেখেছি। এইভাবে কিন্তু তোমরা কিন্তু একটা প্র্যাকটিস শিট পেয়ে যাবে এবং সেটার অ্যান্সারও কিন্তু তোমরা পেয়ে যাবে। সেটা অবশ্যই কিন্তু ফলো করো। তো আই হোপ মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমি যেটা টার্গেট রেখেছিলাম, বলেছিলাম যে তোমরা যদি কোঅপারেট করো তাহলে নিশ্চয়ই পারবো, আশা করি সেই কথাটা রাখতে পেরেছি। তো আই হোপ তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে এবং এই ক্লাসে আমরা কিন্তু মেঘ ও বৃষ্টি চ্যাপ্টারের ফুল কনসেপ্ট কিন্তু জেনে নিলাম। তো আমাকে অবশ্যই জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগলো, এবং তোমাদের ভালো লাগলে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো নেক্সট চ্যাপ্টার থেকে ক্লাস। তো দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব 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 আনন্দে মজায় থাকো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ অ্যান্ড টাটা।